দর্শক, আলুর মৌসুম চলছে এবং আপনারা সবাই জানেন যে এই সময়টা আলুর চাষি যারা আছে তারা কিন্তু বেশ ব্যস্ত, কারণ আলুর চাহিদা শুধুমাত্র বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও কিন্তু আলুর চাহিদা ব্যাপক আছে। দর্শক, তবে আলুর চাষিরা বা আলুর কৃষকেরা কি চায় হচ্ছে একটা গুণগত মানের বীজ, যে বীজ থেকে আলু উৎপাদন হলে সেটার ফলন বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, রোগ প্রতিরোধী, প্রতিকূল আবহাওয়া প্রতিরোধী, স্বল্প সময়ে ব্যাপক ফলন পাওয়া যাবে এবং আগাম জাতগুলোও কিন্তু অনেকে পছন্দ করে। এরকম বিভিন্ন রকম চাহিদা কিন্তু আলুর কৃষকদের থাকে। দর্শক, এই কারণে কি প্রয়োজন? আলু চাষে লাভবান হওয়ার জন্য প্রয়োজন গুণগত মানের বীজ, এবং সেটাই কিন্তু নিশ্চিত করছে এসিআই সিড। এসিআই সিড দীর্ঘ 11 বছর ধরে সফলতার সাথে কিন্তু আলু বীজ উৎপাদন করছে এবং কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, যেটা উৎপাদন করে, যে বীজ আসলে কৃষকেরা ব্যবহার করে ব্যাপক ফলন পাচ্ছে, অনেক বেশি লাভবান হচ্ছে। দর্শক, আজকে আলুর বীজটা আসলে এসিআই সিড কিভাবে উৎপাদন করছে, কিভাবে আধুনিক নিয়ম মেনে উন্নত জাতের গুণগত মান সম্পন্ন বীজ কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, সেই বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। দর্শক, ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানিয়েছি এসিআই সিড দীর্ঘ 11 বছর ধরে আলুর বীজ উন্নয়ন, জাত উন্নয়ন এসব নিয়ে কাজ করছে। আমার পাশে এই মুহূর্তে আছেন এসিআই এগ্রো বিজনেসের প্রেসিডেন্ট ডক্টর এফএস আনসারি। আমরা তার সাথে কথা বলবো এবং এই যে আলু নিয়ে তাদের দীর্ঘ পথ চলা এবং আলুর জাত উন্নয়ন নিয়ে তারা কি করছে সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। জি, এইখানে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে আমরা আপনাদের ওই পাশটাও গিয়েছি, ওখানে দেখতে পাচ্ছি খুব স্বয়ংক্রিয় উপায়ে, আধুনিক নিয়মে আসলে শেডের ভেতরে বা নেটের ভেতরে আলুর বীজ উৎপাদন হচ্ছে এবং খুব সুরক্ষিত একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করেছি। আলুর জাত উন্নয়নে আসলে বর্তমানে আপনাদের কি কি কার্যক্রম হচ্ছে? আপনি প্রথমেই বলেছেন আমরা প্রায় 11 বছর ধরে আলুর জাত উন্নয়ন নিয়ে কাজ করছি। ইভেন কি বাহির থেকে আলু নিয়ে এসে স্থানীয়ভাবে অ্যাডাপ্ট করার জন্য কাজ করছি। এবং উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বাংলাদেশে এখন প্রায় 1 কোটি টন আলু উৎপাদন হয়, কিন্তু এই 1 কোটি টন আলু উৎপাদন করলেও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাঝে মধ্যে আলুর দাম বেড়ে যায় বা আলু শর্ট হয়ে যায়। এগুলোর পিছনে কারণ হয় কি, অনেক ক্ষেত্রে অনেক জাত ভালো না, অনেক ক্ষেত্রে অনেক জাত পচে যায়, অথবা স্টোরেজের সমস্যা হয়। তো আমরা সর্বক্ষেত্রে কিন্তু আলু নিয়ে কাজ করছি। সেখানে আমরা দেখতে চেষ্টা করছি যে আলুগুলো অ্যাকচুয়ালি খুব মোটামুটিভাবে বাড়িতে সংরক্ষণ করা যায় 5-6 মাস, এই ধরনের আলু নিয়ে আমরা রিসার্চ করছি। আমরা আলু নিয়ে রিসার্চ করছি যেগুলোকে প্রসেস করে অনেক সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো চিপস বানানো যায়, সেটা নিয়ে কাজ করছি। আমরা এমন আলু নিয়ে কাজ করছি যেখানে আমাদের দেশের মানুষ, গ্রামের মানুষ তরকারি হিসেবে খাওয়ার চেষ্টা করে। আবার অনেক আলু নিয়ে যেগুলো ভর্তা হিসেবে কাজ করে, মানে সর্বক্ষেত্রেই কাজ করছে। এর বাইরেও যে কাজটা করছি সেটা হচ্ছে, মাঠে তো আপনি জানেন যে বর্ষা মানে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় সেখানে আলুতে ডিজিজ হয়, যাতে ডিজিজ কম হয় এবং ডিজিজ রেজিস্ট্যান্স আলু, সেটা এসব আলু নিয়েও কিন্তু আমরা কাজ করছি। অর্থাৎ আলু নিয়ে অনেক বেশি কাজ করছি আমরা। একটু জানতে চাই, যদি অনেক বছর যেহেতু এসিআই সিড আসলে আলুর বীজ নিয়ে কাজ করছে, আলুর আগের অবস্থা আর বর্তমান অবস্থা কি দেখছেন, পার্থক্যটা কি? আলুতে একটা হিউজ ট্রান্সফরমেশন হয়েছে। তার পিছনে কারণ হলো, আমরা প্রাইভেট সেক্টর গত 3 বছর ধরে আমাদের কিছুটা ছাড় দিয়েছে সরকার, যার কারণে আমরা এখন বাহির থেকে ভালো জাতের আলু আনতে পারছি। স্থানীয়ভাবে যে আলুগুলো আমরা এতদিন ধরে রিসার্চ করেছি সেগুলোকে কিন্তু মাঠে পরীক্ষা করার পরে খামারিদের খেতে দিতে পারছি। এখন খামারিরা মোটামুটিভাবে পুরনো আলুগুলো ভুলে যাচ্ছে, এখন এই নতুন জাতের আলুগুলো নিয়ে মোটামুটিভাবে তারা চাষবাস করছে। এখানে বাড়তি ইল পাচ্ছে, কম খরচ হচ্ছে উৎপাদনে, যার কারণে তারা কিন্তু এই আলু চাষ করে লাভবান হচ্ছে। এই মুহূর্তে আলুর বীজ উৎপাদন এবং আলু উৎপাদনের ক্ষেত্রে কোনো সমস্যার কি সম্মুখীন হচ্ছে কিনা কৃষকেরা, সেটা কি? আমাদের যদি আমরা মনে করি যে আলুর ফুল ভ্যালু চেনের কথা ভাবি, সেখানে রিসার্চ আছে, এখানে উৎপাদন আছে, আর আলুর জন্য ইনপুট আছে, পোস্ট হারভেস্টে আপনার স্টোরেজ আছে এবং প্রসেসের ব্যাপার আছে। আমি মনে করি যে আমাদের দেশে এখন বীজ পাওয়া যায়, আলু হিসেবে পাওয়া যায়, কিন্তু এটাকে যদি আমরা মডার্ন আলুর কথা ভাবি তাহলে কি হবে, যে আলু জমিতে লাগালে আপনার ডিজিজ কম হবে, পোকামাকড় কম লাগবে, যে আলু জমিতে লাগালে সে জমির ডিজারেবল ইল্ড পাওয়া যাবে এবং আলু কম ইনপুট দিয়ে উৎপাদন করা সম্ভব হবে। আবার এমন আলু আমাদের দেশে উৎপাদন করতে হবে যে আলুর পরিমাণ অনেক বেশি হবে, যেটাকে প্রসেস করে ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো চিপস বানিয়ে বিক্রি করা যাবে। তাহলে সুবিধা হলো এই, আলু তো উৎপাদন হয় মাত্র 2-3 মাস, তারপরে যে বাকি 9 মাসে যেন আলুটাকে প্রসেস করে ভ্যালুয়েটেড করা যায় এবং সেই জায়গা থেকে তো নিয়ে যাওয়া সম্ভব হবে। আর কৃষকের যেটা আপনি বলেছেন সমস্যার কথা, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কৃষক বীজ কিনলো, বাড়িতে বা বাজারে যে আলু পাওয়া যায় সে আলুকে কেটে হয়তো খেতে লাগালো, দেখা গেলো সেখানে কিন্তু ডিজিজ আছে অনেক বেশি, অথচ ইল্ড খুব ডিজারেবল হচ্ছে না,
খরচ সবই হলো ঠিকই, কিন্তু সে কিন্তু বীজের দাম কমাতে যেয়ে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ইল্ড লস করলো, যা সেক্ষেত্রে তার প্রোডাক্টিভিটি হলো কম এবং তার কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন হলো না। আচ্ছা, বিভিন্ন ধরনের আলু ধরনের কথা আপনি বললেন যে কিছুটা আছে হচ্ছে কিছু আলু প্রসেস করা যাচ্ছে, কিছু আলু শুধু রান্নার জন্য ব্যবহার করা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে প্রসেস করার যে আলুটা নিশ্চয়ই একটু উন্নত জাতের বা ফাইবার বেশি এরকম দরকার হয়। আপনারা মূলত এই মুহূর্তে কতগুলো জাত নিয়ে কাজ করছেন এবং প্রসেসিং এর ক্ষেত্রে কি কি আলু আছে আপনাদের? বাংলাদেশে তো আলু উৎপাদন হয় বহু বছর ধরে এবং একদম। আমরা লক্ষ্য করেছি যে এ পর্যন্ত যতগুলো আলু আমরা দেখি এই দেশে, প্রায় আলুর কিন্তু ড্রাই ম্যাটার কন্টেন্ট, আলুর ভিতরে যে কন্টেন্টটা ড্রাই ম্যাটার আছে বা ফাইবার আছে সেটা মাত্র 20%-এর নিচে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য লাগে কিন্তু 22-এর উপরে। তো রিসেন্টলি যে আলু আমরা ইন্ট্রোডিউস করেছি ভ্যালেন্সিয়া, এতে ড্রাই ম্যাটার কন্টেন্ট হচ্ছে 22.5। শুধু ড্রাই ম্যাটার থাকলে হবে না, ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অয়েল অ্যাবজর্পশন, মানে তেল কতটা অ্যাবজর্ব করে। কারণ বেশি যদি তেল অ্যাবজর্ব করে ফেলে তাহলে ওটা কিন্তু ক্রিস্পি হবে না, একদম নরম হয়ে যাবে। সেক্ষেত্রে এই ভ্যালেন্সিয়াতে 0.28% ড্রাই ম্যাটার অয়েল অ্যাবজর্পশন হয়। আর আপনার সেখানে আবার একটা ব্যাপার আছে, সুগারের ব্যাপার আছে। যদি সুগার বেশি থাকে আলুতে স্টার্চ, সেক্ষেত্রে কিন্তু 3%-এর বেশি হলে আবার ঝামেলা হবে। আমাদের এই ভ্যালেন্সিয়াতে 3% সুগার আছে, তার মানে একদিকে 22% হচ্ছে, 22.5% হচ্ছে ড্রাই ম্যাটার, অয়েল অ্যাবজর্পশন হচ্ছে অনলি 0.3, আর সুগার কিন্তু কন্টেন্ট ইজ অনলি 3%। আচ্ছা, তাতে হয়েছে এটা পারফেক্ট একটা পটেটো ভ্যারাইটি যেটা দিয়ে প্রসেস করে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যাবে। আপনি জানেন বাংলাদেশ থেকে আমরা আলু এক্সপোর্ট করছি এবং আলু এক্সপোর্ট করে কিন্তু সর্বক্ষেত্রে আমরা মাত্র 20-22 সেন্ট পাই কাঁচা, মানে মোটামুটি র আলু। কিন্তু এটাকে যদি ফ্রেঞ্চ ফ্রাইতে প্রসেস করে এক্সপোর্ট করা যায় তাহলে 1 কেজিতে $2 পর্যন্ত পাওয়া সম্ভব হবে। তার মানে হলো এই যে মানে ভালো ফাইবার থাকার মানে হলো এটাকে ভ্যালু অ্যাডেড পটেটো হিসেবে আমরা কনসিডার করতে পারি। এটা যেমন দেশে কনজিউম হবে ভালো, আবার দেশের বাইরেও কিন্তু আমরা এটাকে প্রসেস করে এক্সপোর্ট করতে পারবো। যদি জানতে চাই যে এই ভ্যালেন্সিয়া আসলে কৃষকের উৎপাদন করতে একটা অবশ্যই রোগমুক্ত আলু, তারপর চাই হচ্ছে প্রতিকূল আবহাওয়া, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সেই রোগ সহিষ্ণু এবং প্রতিকূল আবহাওয়া সহিষ্ণু, এবং সেই সাথে সাথে আরেকটা বিষয় চাই যেন অল্প টাইম পিরিয়ডে এই আলুটা উৎপাদন হয়। ভ্যালেন্সিয়ার ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার আছে কিনা যে আগাম আসবে বা অল্প সময়ে এটা উৎপাদন হবে, এরকম কি আছে? আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে আমরা এবছরই এই দিনাজপুরে আমরা ভ্যালেন্সিয়া হারভেস্ট করেছি মাত্র 50 দিনে, আর ইল্ড হয়েছে 19 টন মতো ইল্ড হয়েছে। এবং আমাদের খামারি যেহেতু আর্লি ভ্যারাইটি আলু পেয়েছে, এটা বিক্রি করে কিন্তু বেশ ভালো দাম পেয়েছে, 100-110 টাকা পর্যন্ত বিক্রি করেছে। এই আলু আবার হারভেস্ট করার পর নতুন করে আবার আলু লাগিয়েছে, ওই আলুই না আরেকটা, হ্যাঁ বীজ লাগিয়েছে। এবং এই যেটা হারভেস্ট করবে 90 দিনে সেটার ইল্ড হবে প্রায় 45 টন। তার মানে একদিকে অর্ধেক ইল হলো 20 টন, যেটা মোটামুটিভাবে অন্যান্য আলু 90 দিনে যে ইল হয় আমাদের ভ্যালেন্সিয়া 60 দিনে কিন্তু সেই ইলটা হয়ে গেছে। তার মানে এটা দিয়ে কি হয়েছে, আপনার বেশি দাম পাওয়ার কারণে যথেষ্ট কৃষক লাভবান হয়েছে। অ্যাট দ্য সেম টাইম পরে যেটা লাগিয়েছে সেটা কিন্তু আবার হারভেস্ট হবে যখন 90 দিনে, তখন তার ইল হবে 45 টন। বাড়তি ইল পাওয়ার কারণেও কিন্তু সেখানে অনেক বেশি লাভ করবে। তার মানে ভ্যালেন্সিয়া ভ্যারাইটিটা আমাদের দেশের খামারের জন্য যথেষ্ট উপযোগী একটা ভ্যারাইটি। মাঠে লাগালে রোগবালাই কম হয়, এখানে অনেক একেবারে বেশি পরিচর্যা করতে হয় তাও না, মোটামুটি অন্যান্য আলু যেভাবে করে সেভাবেই করতে হয়, এবং এখান থেকে যথেষ্ট ভালো ইল পাওয়া সম্ভব হয়। দুইবার একই জমিতে দুইবার ইল কিন্তু পাওয়া সম্ভব হতে পারে। একটু যদি বলতেন আপনাদের আর কি কি ভ্যারাইটি আছে যেটা আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশের জন্য অনেকটা আলুর যে ক্ষেত্রটা বা আলুর যে বাণিজ্যিক ক্ষেত্রটা আরো বেশি চেঞ্জ করে ফেলছে? আমরা যেটা করেছি, আমাদের দেশে একটা আলু আছে লাল পাকড়ি বলে যে আলুটা, সেটা অনেক ছোট ছোট হয়, একই জমিতে একই গাছের মধ্যে আলুর বিভিন্ন সাইজ হয়। আমরা এটাকে গবেষণা করে এমনভাবে আমরা ডেভেলপ করেছি যেটা মোটামুটিভাবে সবগুলোই আপনার আলু একই সাইজের হয়, এবং ইল জেনারেলি আমাদের দেশে ট্রেডিশনালি 10 টন হয়, এটার ইল 20 থেকে 25 টন পর্যন্ত হয়। যার ফলে দেখা যাচ্ছে যে এই আলুটার দাম মার্কেটও ভালো, এবং খামারেরা কিন্তু এটা কিন্তু বাড়িতে রেখে 4-5 মাস পর্যন্ত খেতে পারে উইদাউট কোল্ড স্টোরেজ। তার মানে দেখা যাচ্ছে যে এটা অত্যন্ত উপযোগী আমাদের দেশের মানুষের জন্য, যারা মনে করে যে আলু উৎপাদন করব নিজেরাই এবং নিজেরাই আমরা এটাকে কনজিউম করব, তার জন্য ভালো। এরপরও আরও অনেকগুলো ভ্যারাইটি, আমরা প্রায় 40টা ভ্যারাইটি এখন আমাদের হাতে, তার মধ্যে 30টা আমাদের নিজস্ব গবেষণা করা ভ্যারাইটি। এইসব গবেষণালব্ধ আলুগুলোর অনেক ক্ষেত্রে ইল অনেক বেশি, আপনার ডিজিজ রেজিস্ট্যান্স অনেক বেশি ভালো, এবং সাধারণ যত্ন নিতে কিন্তু অনেক ভালো ইল পাওয়া সম্ভব। আচ্ছা, আপনার কাছে আমি একটু জানতে চাই, বাংলাদেশ কি আলু উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ কিনা?
আমি মনে করি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ উৎপাদনে, কিন্তু আমি বলবো পটেটো ইন্ডাস্ট্রিতে স্বয়ংসম্পূর্ণ না। কারণ একটু আগে আপনাকে আমি ভ্যালু চেনের কথা বলছিলাম, সেখানে যেটা হয়েছে আলুর বীজ পাওয়া যায়, আলু উৎপাদন হয় প্রায় 1 কোটি টাকার মতো। পরে দেখা গেল বছরের মাঝামাঝি বা শেষের দিকে যে আলু শর্ট হয়ে গেল, অত আলু পাওয়া যাচ্ছে না। তার পিছনে কারণটা হলো এই ভ্যালু চেনের একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে পোস্ট হারভেস্ট। সেখানে স্টোরেজের ব্যাপার আছে, স্টোরেজ ম্যানেজের ব্যাপার আছে, আবার ট্রান্সপোর্টেশনের ব্যাপার আছে, যার কারণে একটা স্ট্র্যাটেজিক শর্ট হয়ে যায়। তখন মানুষ হতাশ হয়, দাম বেড়ে যায়, এসব কিন্তু হচ্ছে। আমি মনে করি যে এই পার্টটাকে পুরোপুরিভাবে অ্যাড্রেস করা দরকার। বাংলাদেশ সরকার বহু বছর ধরে উৎপাদন নিয়ে প্রচণ্ড সময় দিয়েছে, প্রচণ্ড রিসোর্স দিয়েছে। আমি মনে করি এখানে রিসোর্স ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে করে পোস্ট হারভেস্টে আমাদের স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশনে আমরা ভালোভাবে আলু রাখতে পারি, তাতে যেন 15-20 লক্ষ টন আলু পচে না যায় বা এটাকে আমাদের দেশে গরুকে খাওয়াতে না হয়। আপনি বলছেন আমরা আলু উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ, তাহলে কেন আসলে বাহির থেকে আনতে হবে? তার মানে পোস্ট হারভেস্টে আমাদের আরো বেশি জোর দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে? আমরা সিরিয়াসলি চিন্তা করছি, কারণ বেসিক্যালি আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে এফোর্টস এ পর্যন্ত যতটা আগিয়েছি আমরা আলুতে, আমরা আরও সামনে আগাতে চাই, আমরা পুরো ভ্যালু চেন নিয়ে কাজ করতে চাই। সেক্ষেত্রে পোস্ট হারভেস্ট থাকবে, প্রসেসেস থাকবে, এবং এই দুটো জায়গাতে আমরা কাজ করব, এবং আমি মনে করি খুব শীঘ্রই আমরা এইসব জায়গাতে আমরা ইনভেস্টমেন্ট করব। চমৎকার। একটু যদি বলতেন যে এই যে এসিআই এগ্রো বা এসিআই সিড আসলে আলুর বীজ নিয়ে কাজ করছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের? আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ফিউচার আছে, দেশে পপুলেশন আছে, দেশের মানুষ আলু পছন্দ করে এবং আলু ঘরে রেখে খাওয়া যায়। যেটা মনে করি যে বর্ষার সময় তো যখন সবজি শর্ট হয়ে যায় তখন আলুর কনজাম্পশন বেড়ে যায়, সেটা অত্যন্ত অর্থকরী ফসল। এবং আমাদের যে সোসাইটি, খামারিদের প্রতি যে কমিটমেন্ট আছে, ওয়েলথ ক্রিয়েশন ফর দ্য ফার্মার, কৃষকের সম্পদ বৃদ্ধি করা, সেক্ষেত্রে আমি মনে করি যে এই আলুকে নিয়ে আমরা অনেক দূর ভাবছি। অর্থাৎ বাংলাদেশে 1 নম্বর সিড কোম্পানি হিসাবে আমরা 3 থেকে 5 বছরের মধ্যে আমাদের নাম লেখাতে চাই। আমরা আলুকে প্রসেস করতে চাই অনেক বেশি ভলিউম, অনেক কোয়ান্টিটি, সো দ্যাট আলু প্রসেস করে আমাদের দেশের মানুষকে কিন্তু খাওয়াতে পারবো, এর বাইরেও, দেশের বাইরেও আমরা এক্সপোর্ট করতে পারবো। এইভাবে আমরা আলু নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। সত্যিই আপনাদেরকে একটু ধন্যবাদ দিতেই হয়, কারণ হচ্ছে দীর্ঘ 11 বছর ধরে এত সফলতার সাথে আসলে উন্নত জাতের আলু বীজ কিন্তু আপনি কৃষকদের মাঝে আপনারা ছড়িয়ে দিচ্ছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন। আপনাকে এবং দর্শক সবাইকে ধন্যবাদ। দর্শক, চলছে আলুর সিজন এবং এসিআইয়ের পক্ষ থেকে এখানে কিন্তু উন্নত জাতের বীজ আলু উৎপাদন হচ্ছে। শুধু একটা জাতের না, প্রায় 11টি জাতের বীজ আলু এখানে উৎপাদন হচ্ছে, এবং প্রত্যেকটা আলু একেবারে বাজারজাতকরণ পর্যন্ত অনেকগুলো ধাপ মেনটেন করে তারপরে কিন্তু এই আলুর বীজ উৎপাদন হচ্ছে, যেন কৃষক হয় লাভবান। দর্শক, আমরা এই বিস্তারিত তুলে ধরার জন্য এই মুহূর্তে এসিআই কোম্পানির একজন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। দেখতে পাচ্ছি খুব চমৎকার আলু হয়েছে, এবং আমি যতটুকু জানি এখানে খালি বীজ উৎপাদনই হচ্ছে, তাই না? এখন আমাকে একটু বলবেন যে আলুর বীজ উন্নয়ন বা জাত উন্নয়ন, এটা কিন্তু একটু অনেকের কাছে এই বিষয়টা পরিচিত না। আলুর বীজের জাত উন্নয়ন এটা আসলে কিভাবে হচ্ছে আপনাদের এখানে? যে আমাদের এখানে আলু যেটা হয়, আমাদের এই সাবকন্টিনেন্টের যে টেম্পারেচার হাই থাকে, এই কারণে যদি আমরা ওপেন ফিল্ডে যেটা আমরা করি, সেখানে আমাদের যদি আমরা আলু নিয়ে এসে লাগাই, সেখানে যদি অ্যাফিডের আক্রমণ হয়ে থাকে তো আলুটা ডিজেনারেট হয়ে যায়। তো আমাদের এখানে যেটা হয়, আমরা নেট হাউস মাধ্যমে প্রথম 2টা জেনারেশন করি, আর এটাকে টিস্যু কালচার মাধ্যমে করা হয়, যাতে আমরা পুরোপুরি ভাইরাস ফ্রি করা হয়। তো আমাদের এখানে আমাদের যে এসআরবিসি গুলশান ল্যাব আছে, ওখানে আমাদের টিস্যু কালচারের মাধ্যমে, ইলাইজা টেস্টের মাধ্যমে এবং মেরিস্টেম কালচারের মাধ্যমে সম্পূর্ণ ভাইরাস ফ্রি প্লান্টেড তৈরি করা হয়। সেই প্লান্টেডটা আমরা প্রথম জেনারেশন। আর একটা বড় কথা বলা রাখি যে আলুর জন্য আমাদের 4টা জেনারেশন প্রয়োজন। একটা হচ্ছে মিনি টিউবার, একটা হচ্ছে প্রি ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশন, একটা সার্টিফাইড। তো আমাদের এখানে যেটা আমরা দেখতেছেন, এখানে নেট হাউসের মধ্যে আমরা 2টা জেনারেশন করে রাখি। যে প্রথম জেনারেশন, এটা হচ্ছে যে ছোটো ছোটো চারা থাকে, এত ছোটো ছোটো চারা হয়, এটা আমরা ল্যাব থেকে নিয়ে আসার পর এখানে আমাদের প্রথম জেনারেশন মাঠে লাগানো হয়, হার্ডনিং করার পর মাঠে লাগানো হয়। এখান থেকে যে মিনি টিউবারটা হয়, এইটা হচ্ছে প্রথম জেনারেশন মিনি টিউবার। সেগুলো একটু ছোট ছোট হয়, ছোট ছোট হয়। এগুলো আমরা কোল্ড স্টোরেজে রেখে দিই, ঠিক আছে? কোল্ড স্টোরেজ থেকে 2.2 থেকে 2.8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে মেনটেন করে, ওটা আমাদের হিউমিডিটি মেনটেন করে কোল্ড স্টোরেজগুলোতে রাখা হয়। দ্বিতীয় বছর সেটা আবার আমরা এখানে নিয়ে আসি। আমরা যে নেটটাতে দাঁড়ায় আসি, এটা দ্বিতীয় জেনারেশন। তো এখানে দ্বিতীয় জেনারেশন আমাদের এটা লাগানো হলো। ওই আলুটা লাগানোর পরে ওখান থেকে একটু আলু বড় হয় এবং সাইজে বড় হয়, এটা আমরা আবার কোল্ড স্টোরেজে রেখে দিই। এটা হচ্ছে দ্বিতীয় বছর। এরপর তৃতীয় বছর এটা আমাদের এসে আবার ওপেন ফিল্ডে লাগাই, কিন্তু আমাদের তত্ত্বাবধানেই থাকে। সেটাকে আমরা বলি ফাউন্ডেশন, সেখানে নেট হাউস হয় না।
আচ্ছা, ঠিক আছে, এখানে ফাউন্ডেশন সেখানে কি নেট হাউসের প্রয়োজন নেই? প্রয়োজন নেই। 2টা জেনারেশন মেনটেন করার পর 3য় জেনারেশন ওপেন করি। ওপেন করে আমরা ওখানে স্প্রে তো মেনটেন করি সব জায়গাতেই। এরপর হচ্ছে ওটা আবারও 3য় বছর করার পরে ওটা আবার কোল্ড স্টোরেজে চলে যায়। 4র্থ বছর এটা আমরা কৃষকের তত্ত্বাবধানে নেই, এটাকে আমরা বলি প্রত্যয়িত বা সার্টিফাইড সিড। তখন কৃষকের তত্ত্বাবধানে কৃষকের সঙ্গে আমরা চুক্তি হয় আমাদের, মানে তাদেরকে কিছু ইনপুট দিব, তার এগনেস্টে আমরা হচ্ছে আলুটা নিয়ে নিব। তো এখানে নির্দিষ্ট রেটে আমরা তাদের কাছ থেকে আলুটা আমরা কিনে নিই। এরপর এটা আমরা কোল্ড স্টোরে রেখে দিই এবং 5 বছর গিয়ে এটা আমরা আলুটা বাজারে সেল করি বীজ হিসেবে। আচ্ছা, এর মাঝে তো অনেক ধরনের প্রক্রিয়া আছে আপনাদের নিশ্চয়ই, তাই না? এটাকে আরো বেশি গুণগত মান সম্পন্ন করার জন্য, যেমন চাষবাসে কোনো প্রক্রিয়া আছে কিনা? এই যে নেটিং হাউসটার কথা বলছেন, প্রথম জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে এই নেটিং হাউসটা কি বিশেষ কোনো নেটিং হাউস কিনা? এটাতে কি উপকৃত হচ্ছে একটু যদি চাষের পরিকল্পনাটা বলতেন। এখানে যে নেট হাউসটা আমরা করি এটা হচ্ছে মূলত হচ্ছে অ্যাফিড পপুলেশনকে আমাদের নিয়ন্ত্রণের জন্য। কারণ অ্যাফিড যেটা হয় এটা যখন টেম্পারেচার হাই হয়ে যায় তখন অ্যাফিডটা এই পাতার উপরে বসে এবং সাক করে। অ্যাফিড হয়তো আমি জানছি, কিন্তু অনেকে কিন্তু এখন অ্যাফিড সম্পর্কে জানে না, একটু যদি বলতেন। এটা জাপ পোকা বলে, গ্রামে সবাই জাপ পোকা হিসেবে চেনে। ঠিক আছে, এই জাপ পোকা যদি এখানে মানে বসে এবং পাতা থেকে রস খায় তাহলে অল্প সময়ের মধ্যেই কিছু ক্ষেত্রে আপনি ধরেন যে নন পার্সিস্টেন্ট একটা বিষয় আছে, যে ক্ষেত্রে 10 সেকেন্ডেই ভাইরাস চলে আসতে পারে, কখনো 2 ঘন্টা সময় লাগে। তো এই ভাইরাস না হওয়ার জন্য যখন আমরা এই মেরিস্টেম কালচারে যাচ্ছি, ফার্স্ট জেনারেশন টিস্যু কালচার করতে, এটা হচ্ছে টেকনিক, তাহলে সেখানে আমরা ভাইরাস ফ্রি ইজিলি পাচ্ছি এবং আমরা ইরেজি টেস্টের মাধ্যমে সেটা নিচ্ছি। তাহলে আমি প্রথম 2টা জেনারেশন ভাইরাস ফ্রি করলাম, 3য় জেনারেশন আমি স্প্রের মাধ্যমে করতেছি, 4র্থ জেনারেশন দিয়ে কৃষকের হাতে দিয়ে দিচ্ছি। আর আলু যখন জেনারেশন যে একটা গ্যাপ হচ্ছে বা 4 বছর যে চলে আসতেছে, এরপর আলুটা এই প্রথম বছরের আলু থেকে তো ওই ধরনের ফলন পাবে না যেটা কৃষকের কমার্শিয়ালি ফলনটা পেতে হলে আপনাকে 4র্থ বছর গিয়ে আপনাকে নিতে হবে। যে আলুটা 4র্থ জেনারেশনের পরে আপনারা 5ম জেনারেশনটা যেটাকে আপনারা বীজের জন্য দিচ্ছেন, সেটার কি গুণগত মান আছে? জি, আলুর ক্ষেত্রে আমাদের 4টা জেনারেশন মেনটেন করতেই হয়। সেক্ষেত্রে দেখা যায় এটা মানে আমাদের সরকারিভাবে নির্ধারিত, যেটা মিউজিবার প্রি ফাউন্ডেশন সার্টিফাইড 4টা জেনারেশন মেনটেন করে, এটা মানে সরকারিভাবে নির্ধারিত। তখন আমরা ওটাকে মেনটেন করে দিচ্ছি এবং স্প্রেটা কন্টিনিউ থাকি। তাছাড়া আমাদের কয়েক স্তরে যে কাজটা হয় কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে, যেটা হচ্ছে রগিং বলতে যেটা খারাপ গাছ সেটা আমরা সঙ্গে সঙ্গে উঠাই ফেলতেছি। ঠিক আছে, এখানে আমাদের কোয়ালিটি কন্ট্রোল টিম থাকেন, আমরা নিজেরাও ভিজিট করি। তারপর হচ্ছে SCA সরকারিভাবে ভিজিট হচ্ছে, ওরা মেনটেন করে, তারা মাঠটা দেখে নির্দেশনা যায় যে হ্যাঁ এটা ভালো মন্দ, তারা ফিক্স করে যে হ্যাঁ মাঠটা ভালো আছে, তখন আমরা সেটা মানে আমাদের তত্ত্বাবধানে রাখি এবং বাজারে বিক্রি করি। সেই বাজারের বীজটা কি গুণগত মান? অবশ্যই ভালো, যেহেতু আমরা মানে কি প্রতিরোধী, রোগ প্রতিরোধী? অবশ্যই রোগ প্রতিরোধী, কারণ আমরা যে মেইনস্ট্রিম কালচার যেতে করতেছি শুরুতেই, এই জন্য করতেছি যে আমরা ভাইরাস প্রতিরোধ করি গাছটা নিচ্ছি, ভাইরাস এফেকশন নাই সেই গাছটা আমরা নিচ্ছি। এরপর হচ্ছে পোকার আক্রমণ থেকে রক্ষা করতেছি এবং পরবর্তী 4র্থ জেনারেশনে গিয়ে আমরা এটা 5ম জেনারেশনে গিয়ে আমরা বাজারে সেল করতেছি। তার মানে ঢলে পড়া রোগ এই সম্পর্কিত রোগও থাকছে না, তারপর আবার ফলনও বৃদ্ধি পাচ্ছে, তাই তো? সমস্ত রোগ মুক্ত থাকবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বলা হয় আলু উৎপাদনে বাংলাদেশ এখন নাকি স্বয়ংসম্পূর্ণ, তারপরও মাঝে মাঝে সংকট দেখা দিচ্ছে, আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে আলুর উৎপাদনের ক্ষেত্রে যদি সঠিক এবং গুণগত মানের বীজ ব্যবহার করা হয়, বীজ দিয়ে যদি আলু উৎপাদন করা হয়, তাহলে কৃষক হবে লাভবান, কৃষক অল্প সময়ে অধিক ফলন পাবে এবং সেগুলো বাজারে বিক্রি করে কৃষকের সম্পদ বৃদ্ধি পাবে। দর্শক, এই জন্য আপনাদের প্রয়োজন ভালো উন্নত মানের বীজ। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষির সাথে থাকুন।